তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে আলিয়া। আর সত্যি তুমি খুব সুন্দর ইন্টারভিউ দিয়েছো, তাই না? হ্যাঁ, এই আলিয়া, এই আর্টিকেলটা কবে বেরোবে রে? হ্যাঁ, আজকে ম্যাডামকে ভীষণ সুন্দর লাগছিল, আর অনেক সুন্দর সুন্দর ছবিও উঠেছে। তা তো লাগবেই, এত সুন্দর দেখতে। ও যদি প্লেয়ার না হয়ে মডেল হতো না উমা, তাতেও কিন্তু ও অনেক নাম করতো। একদম ঠিক বলেছো মা। হেই, তুমি এত হাসছো কেন উমা? তুমি কি ওনাদের স্ট্যান্ডার্ডে যে তুমি ওনাদের কথাতেও হাসবে? রেডিকিউলাস মেয়ে একটা। গুড মর্নিং আলিয়া। গুড মর্নিং। আজকে প্র্যাকটিসে যাওনি মনে হয়। তোমার ফার্স্ট ম্যাচ কবে? দশমীর পরের দিন। দশমীর পরের দিন, ইয়া রাইট। আচ্ছা আলিয়া, দুর্গা পুজো কিন্তু প্রত্যেক বছরই আসবে, আর তোমার জাঙ্ক ফুডও থাকবে, তুমি পরেও খেতে পারো, কেমন? কিন্তু কি বলতো, একজন প্লেয়ারের ক্যারিয়ার স্প্যান সেটা খুব কম, ইউ নো ইট বেটার। তাই সেই সময় এইসব জিনিসগুলো একটু স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। তোমার খেলা, তোমার প্যাশন ধরে রাখতে গেলে এই সব কিছু বিসর্জন দিতে হবে, ইভেন ইয়োর লাভ ফর ফুড। ইশিদা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, ও কিন্তু একজন প্লেয়ার। ওই ঘিয়ে চুপচুপে খিচুড়ি খাবে না। ইভেন আমাদের বাড়িতে যা যা রিচ ফুড হয়, ও কোনো কিছুই খাবে না। ওর জন্য আলাদা করে ডায়েট চার্ট ফলো করে খাবার রান্না হবে, কেমন? যেমন স্যুপ, স্যালাড, স্টু, বুঝেছো তো? তোকে এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। উমা খুব এফিশিয়েন্ট মেয়ে। তুই জানিস, প্রতিটা দিন ভোর 4টের সময় উঠে ও রান্নাঘরে যায়, নিজের হাতে যত্ন করে আলিয়ার খাবার তৈরি করে। সব কটা খাবার তৈরি করতে শিখে গেছে ও। আলিয়ার যাতে কোনো অসুবিধে না হয় সেই খেয়াল রাখে ও। খুব ভালো মেয়ে। তুমি নিশ্চয়ই ডায়েট চার্ট ফলো করে ওর জন্য রান্না করছো। খেয়াল রাখবে ওয়েট কিন্তু না বেড়ে যায়, তাহলে ওনার রান নিতে কষ্ট হবে, আমি জানি। আর ডায়েটে ওনার স্ট্যামিনা বাড়ানোর জন্য প্রোটিনের পরিমাণ বেশি দেওয়া আছে, আমিও সেই মতোই বানাই। আমি তো ম্যাডামের খেলার প্যাটার্ন দেখেছি, উনি না একটু অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে বিশ্বাসী। আর যে টেকনিক উনি ব্যাট ঘোরান, তাতে তো একটু গায়ের জোর লাগবেই। আর যখন স্টেপ আউট, এক মিনিট। তুমি ক্রিকেটের এতগুলো টেকনিক্যাল টার্ম জানলে কি করে? কি হলো বলো? আমি মানে ওই আপনি যখন খেলেন না, তখন এই আশেপাশের লোকজনরা বলে, ওটা শুনে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এবার যাও উমা, বেবির হেলথ ড্রিঙ্কটা রেডি করো। হ্যাঁ ম্যাডাম। বেবি চ, চেঞ্জ করে নিবি, এই সমস্ত করে ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড। তরুলতা, উমা তো আলিয়ার অ্যাসিস্ট্যান্ট, তো পুজোর দিনে তোমরা ওর জন্য নতুন জামা কাপড়ের কোনো ব্যবস্থা করেছো? না মা, আমরা একটু আগে উমাকে জিজ্ঞেস করেছিলাম। উমা বলছে যে পুজোতে নাকি ও নতুন জামা কাপড় পরা পছন্দ করে না। আসলে পছন্দ করে না এই কথাটা বলা ভুল, ওদের সামর্থ্য হয় না মা। বাপ মরা মেয়ে, অভাবের সংসার, সবটাই তো উমা নিজের হাতে টানে। তারপরে পুজোতে নতুন জামা কাপড় পরবে, এটা তো ওদের কাছে বিলাসিতা মা। ও কাম অন, তোমরা একটু উমাকে নিয়ে বেশি ভাবছো তাই না?
দেখো, এদের মতো পরিবারের মেয়েরা ইউজুয়ালি এরকম নাকে কান্না সারাক্ষণ কাঁদে। পরিবারের প্রতি টান না চাই, দুদিন বাদে দেখবে কোন একটা ছেলেকে বিয়ে করে ভেগে গেছে, এবং তখন পরিবারের কথা বেমালুম ভুলে গেছে। সবাইকে একরকম কেন ভাবছো তুমি? অমৃতা, আমার মনে হয় তুমি এবার একটু বাড়াবাড়ি। না তরুলতা, আমি বাড়াবাড়ি করছি না, আমি যেটা নিজের চোখে দেখেছি বুঝেছি। কি বলতো, মানুষ চেনার ক্ষমতা আমার একটু হলেও আছে। আমি মানুষের চোখ পড়তে পারি, আর উমার চোখ পড়ে এইটুকুনি বুঝেছি মেয়েটা অসম্ভব সৎ, আর 5 জন মেয়ের থেকে অনেকটা আলাদা। ওকে দেখতে হয়তো খুব সাধারণ, খুব ছাপোষা, কিন্তু তুমি কখনো না খুব ভালো করে দেখো, ওর চোখে একটা দীপ্তি আছে, ওর মধ্যে একটা ঋজুতা আছে, আর এইগুলোই প্রমাণ করে দেয় যে ওর মধ্যে একটা অন্য উমা লুকিয়ে আছে। তরুলতা, যেদিনকে সেই উমার মুখোমুখি আমরা সবাই দাঁড়াবো, হয়তো সেদিন আমরা সবাই ওকে সমীহ করব। আন্টি, তুমি আজকাল খুব গল্পের বইটই পড়ছো নাকি? কেন বলো তো? না, এই যা কথা বললে আমার সব মাথার ওপর থেকে বেরিয়ে গেল, মনে হলো এইসব কথাগুলো গল্পের বইয়ের, তাই আর কি। তোমার মাথাতে ঢুকবেও না আলিয়া। আর তাছাড়া তুমি তো খুব ব্যস্ত প্লেয়ার, এইসব কথা তোমার মাথায় না ঢোকালেও চলবে। তুমি বরং আনন্দ করে পুজো কাটাও, খেলায় মন দাও, তাই না আনি? আচ্ছা, আমার তো অনেক কাজ আছে, আমি যাই। কিন্তু ঈশিতা শোনো, যতই হোক আমাদের বাড়িতে পুজো, একটা মেয়ে আমাদের বাড়িতে পুরনো জামা পরে থাকবে, সেটা তো আমাদের খারাপ লাগছে না, সেটা তো ভালো দেখায় না। তো ওর জন্য একটু নতুন জামা কাপড়ের ব্যবস্থা করো। ও যদি পড়তে না চায়, ওকে আমি বোঝাবো, তোমাদের চিন্তা নেই। তুমি বরং ব্যবস্থা করো, কেমন? আলিয়া, মা কিন্তু একদম ঠিক বললেন। দেখো, তুমি আর এসব নিয়ে ভেবো না, তুমি তোমার খেলায় ফোকাস করো, কেমন? সামনে কিন্তু সিলেকশন, তোমায় সিলেক্ট হতেই হবে। শুধু পারফরমেন্সের দিকে নজর দেওয়ার, অন্য কিচ্ছু ভাববে না, কেমন? আমি খেলবো দাদা ভাই, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। গুড, বাট ওয়ারিড তো হতেই হবে, কিছু করার নেই। মানে তোমাকে দেখে, তোমার ব্র্যান্ড ভ্যালু দেখে, যে যে ব্র্যান্ড আমাদের স্পন্সর করেছিল, তারা তো স্পন্সরশিপ ফিরিয়ে নিতে চাইছে। না মানে, তোমার তো লাস্ট কিছু পারফরমেন্স তুমি জানো খারাপ হয়েছে, তাই জন্য ওরা বলছে নাকি স্পন্সরশিপ দেবে না। তাই জন্য তোমাকে কি করতে হবে, সব কিছু ভুলে গিয়ে ফোকাস করতে হবে খেলায়, খেলায় মন দিতে হবে। আর ইন্ডিয়ান টিমের সিলেকশন আছে, তুমি সিলেক্ট না হলে তো ব্র্যান্ডরা কেন আর স্পন্সরশিপ দেবে, তুমি বুঝতেই পারছো। তাই সব কিছু ভুলে যাও, শুধু খেলায় ফোকাস করো। তুমি চিন্তা করো না দাদা ভাই, আমি ন্যাশনাল টিমে সিলেক্টও হব, আর বেঙ্গল চ্যালেঞ্জার্স মানে আমাদের টিমকে একটা ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করব সবার সামনে। আলিয়া ঘোষ প্রমিস করেছে, এন্ড আই মিন ইট। গুড, ভেরি গুড। বলছিলাম, বিধাননগরের দিকে যে বস্তিটায় জল নামছিল না, নেমেছে নাকি একই অবস্থা? ওরকমই আছে অভি। মানে? আরে তোরা কি কর্পোরেশনের সাথে কন্ট্যাক্ট করিসনি? পুরো ড্রেনেজ সিস্টেম চেঞ্জ করতে হবে। অফিসে কি কোনো কাজ হয়নি? রোজই বলে কাল আসবে ইন্সপেকশনে, আর ওদেরকে বললে তো ওরা বলে আপনারা তো মাথা ঘামাচ্ছেন কেন, আপনারা কারা, আপনারা কি ওই বস্তিতে থাকেন? হ্যাঁ, বুঝতে পারছি না, ওই বস্তির কিছু ভালো চাইলে আমাদের ওখানকার বাসিন্দা হতে হবে, নাহলে ওরা আমাদের কথা শুনবে না। শুনতো, ঠিক শুনতো। যদি আমরা এই পলিটিক্যাল পার্টির লোক হতাম, তাহলে ঠিক শুনতো। আর আর ভেবে দেখ না কি বলছে, ইয়ং বেঙ্গল কি, আর আপনাদের কাজ কি, সারাদিন ওই মানুষ খাপানো? বাহ 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 বাহ, তাহলে তো ওখানকার লোকাল কাউন্সিলরের সাথে কন্ট্যাক্ট করতে হবে, জানতে হবে যে উনি ওই এলাকার জন্য কি করছেন। আচ্ছা, তোরা কি ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করেছিলিস?
নাকি ধমক খেয়ে চেপে গেছিস? না মানে একটা বস্তিতে সারা বছর ধরে জল জমে আছে, নর্দমার নোংরা রাস্তায় উঠে এসেছে, একটা আনহেলদি অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে আছে। এটা মানুষের জন্য কতটা খারাপ সেটা কি তোরা বুঝতে পারছিস না? আর আমরা যদি কিছু বলতে যাই আমাদেরকে ওইখানকার বাসিন্দা হতে হবে, নাহলে পলিটিক্যাল ব্যাকিং দরকার। আরে ইয়ার কি হচ্ছে নাকি? জেনারেল মানুষের কি কোনো সে নেই? ওই রাস্তাটা তো আমরাও ইউজ করতে পারি। আর দেখ, এইসব রোড যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য আমরা ট্যাক্স পে করি। ওনাদেরকে বোঝাতে হবে যে এইসব কাজ ওনাদের করতে হবে, আমাদের ট্যাক্স দিয়ে ওনাদের স্যালারি হয়। আর আমাদের কথা না শুনে ওনারা নাকি ওই নেতাদের কথা শুনবেন। এইসব আমরা সহ্য করব না। ইয়াং বেঙ্গল এটা সহ্য করবে না। নাগরিক অধিকারের জন্য আমরা লড়াই করব, ছেড়ে দেওয়া যাবে না, কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। একটা কাজ কর, কাউন্সিলের সাথে মিটিং ফিক্স কর। এই দাঁড়া তুই, দেখ অভি, আমি মানছি যে তুই যা বলছিস সব ঠিকই বলছিস, কিন্তু কাউন্সিলর লোকটা না মোটেই সুবিধার লোক নয়। তাই বলছিলাম যে এখন আমাদের এতটা বাড়াবাড়ি করার কি দরকার। আর আমার ধারণা সেদিন তোর উপর যে অ্যাটাকটা হয়েছিল সেটা ওই লোকটাই করেছিল। তাই বলছিলাম যে কিছুদিন পর না হয়। একদম না, এই মিটিংটা ডিলে করা যাবে না। যদি তোর ধারণা সত্যি হয়, সত্যি সত্যি উনি আমার উপরে অ্যাটাক করে থাকেন, তাহলে ওনাকে তো দেখতে হবে। উনি আমাকে দেখুক, বুঝুক যে কাকে চ্যালেঞ্জ করেছে। কোন রড নয়, অভিমন্যু আচার্যর মগজাস্ত্র এনাফ। আর তার সাথে আমাদের সাহস আছে, সাহস। আমরা চুপ করে থাকবো না, আমরা প্রোটেস্ট করব, ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য আমরা আন্দোলন করব। ওনাকে জবাব দিতে হবে। লোকাল কাউন্সিলর, এমনি এমনি ওনাকে ইলেক্ট করা হয়নি, এইসব কাজগুলো ওনাকে করতেই হবে। অভিদা, এই কাউন্সিলর রুলিং পার্টির না হলেও এ কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল। এ কিন্তু কারোর কথা শোনে না। আর ইনি যদি জানতে পারেন যে আমরা এইসব নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছি, ইনি কিন্তু ঝামেলা পাকাবেন। পাকা, আমরাও পাকাবো। ওনাদের পেছনে পলিটিক্যাল শক্তি আছে, আর আমাদের পেছনে যুব শক্তি আছে। যুব শক্তি হলো দেশের ভবিষ্যৎ। ঠিকই দেখাক আমাদের, আমরা পিছু হাঁটবো না। ইয়াং বেঙ্গল পিছু হাঁটবে না, কি তাই তো? দেখ, আমি তো পিছুবো না, কিন্তু তোদের মধ্যে কারো যদি মনে হয় পুরো ব্যাপারটা ভীষণ রিস্কি, তোরা ব্যাক আউট করতে পারিস। সিরিয়াসলি বলছি। হ্যাঁ, এটাও ঠিক যে তোদের মধ্যে যদি কেউ এখন ব্যাক আউট করে, সে এখনো ইয়াং বেঙ্গলের পার্ট হতে পারেনি। অভি দেখ, আমরা কেউই তোকে তোকে ফেলে পিছিয়ে আসতে চাইছি না, কিন্তু কাউকে তো সাবধান করতে হবে, তাই আমি বললাম। আর সেদিন কিন্তু মাঠটা তোর গায়েই পড়েছিল, আমাদের নয়। কতবার মারবে? ইট কা জবাব পত্থর সে দেনা পড়তা হ্যায় মেরে দোস্ত। আর এটা তো লোকাল কাউন্সিলরকে জানাতে হবে, তাই না? তাই চিন্তা করে লাভ নেই, ঠিক আছে? লোকাল কাউন্সিলের সাথে মিটিং ফিক্স কর, দেখা করার পরে অ্যাকর্ডিংলি আমরা এগোচ্ছি, ঠিক আছে? আর তাছাড়া না, বলছিলাম যে তোরা এগো, কাজগুলো কমপ্লিট কর, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবি। ওকে ওকে, ডোন্ট ওয়ারি। ওকে, আসি। নেই হবি, দেখে নে চলবে কিনা, যাকে দিচ্ছিস তার পছন্দ হবে তো? এই নিয়ে আমার মনে সন্দেহ আছে, কারণ যার জন্য এটা কিনলাম তিনি ঠিক আমাকেও পছন্দ করেন না। কি বেবি, ঘরে বসে বসে ভীষণ বোর হয়ে যাচ্ছ তো? উফ, প্রচন্ড। Then go and join them. দেখ, তুই একটু নিচে যা, সবাই রয়েছে, সবার সাথে মেশ, গল্প কর, মজা কর। আর তাছাড়া নিচে তো পুজোর কাজও অনেক কিছু হচ্ছে, হেল্প দেম। মম প্লিজ,
সারাদিন কি চলছে বলো তো বাড়িতে? হ্যাঁ, এই পুজো টুজো কয়েক ঘন্টার জন্য না হয় মানা যায়, দ্যাট ইজ ফাইন, বাট এই 4-5 দিন ধরে পুজো ঢাক এই সমস্ত, মানে আমার না জাস্ট একদম নিতে পারি না আমি জাস্ট এই ব্যাপারগুলো। আর তুমি এই সমস্ত আমাকে প্লিজ করতে বলো না, দয়া করে। বেবি, আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। অভিকে তুমি বিয়ে করতে চেয়েছো, তুমি ডিসাইড করছো যে অভি তোমার বর হবে, আর আমার মেয়ে যেটা চায় সেটা যাতে সে পায় সেটা দেখার ডিউটিটা কিন্তু আমার। তুমি চেয়েছিলে ক্রিকেটার হতে, কিন্তু আমি যদি তোমাকে এতটা পুশ না করতাম, তুমি এতটা প্র্যাকটিস করতে, এতটা উঁচুতে কি উঠতে পারতে? সো আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। অভিকেও যদি তুমি তোমার বর হিসেবে পেতে চাও, যদি তোমাদের রিলেশনশিপটা খুব ভালো করে গ্রো করে, সেজন্য আমি যে টিপসগুলো দিচ্ছি সেগুলো মাথায় নাও। হ্যাঁ বলে যাও, শুনে যাচ্ছি। প্রথম কথা, তুই যতটা সম্ভব শুক্তারার কাছাকাছি থাকার চেষ্টা করবি, ওর মন জয় করার চেষ্টা করবি। আমি দেখেছি এই বাড়িতে অভির ওপর সবচেয়ে বেশি যার কথা খাটে সেটা হলো শুক্তারা। অমৃতাও কিন্তু মা হয়েও এতটা প্রভাব বা এতটা অধিকার অভির উপরে দেখাতে পারে না। সুতরাং শুক্তারা যদি তোকে পছন্দ করে নেয়, তো রাস্তা ক্লিয়ার, অমৃতাও আর কিচ্ছু বলতে পারবে না। এই সব আমি জানি মম। তাহলে সময় নষ্ট করছো কেন? এই যে মহামূল্যবান সময়টা রয়েছে সেটা কাজে লাগাও, নিচে যাও। উফ মম, আমি না বোকা নই জানো তো, এই কাজটা আমি ফার্স্ট দিনই করে ফেলেছিলাম। হ্যাঁ, তোমার মনে হয়েছে যে অভির মাম্মাম আমাকে পছন্দ করে না, কিন্তু অভির মাম্মাম আমাকে পছন্দ করে। হ্যাঁ, নেহাতি উনি একটু খিটখিট করেন, কিন্তু সেটা শুধুমাত্র অভির প্রতি পজিটিভনেস থেকে, তাছাড়া আর কিছুই নাই। ওর পেছন পেছন মাদুলি তাবিজ এসব নিয়ে ঘোরেন, পৃথিবীর সমস্ত কুসংস্কার উনি মানেন। এই ব্যাপারটা খুবই ইরিটেটিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অভির মাম্মাম আমাকে পছন্দ করেন। উনি আমাকে ওনার হবু পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন। পুজোর দিনে বাড়িতে সবাই আনন্দ করছে, নতুন জামা কাপড় পরছে। আচ্ছা, ও তো একটা ছোট মেয়ে, বলো তো, ওর একটা নতুন জামা কাপড় হবে না, সেটা কি ভালো দেখায়? মা, কিন্তু ওকে নিয়ে আমরা ওদের কিন্তুটার কি আছে ঈশিতা? দেখো, আমি একটা জিনিসই শুধু বুঝি, সবাই যখন মিলেমিশে আনন্দ করে না, সেই আনন্দটার মধ্যে অনেক বেশি প্রাণ থাকে। আর উমা মেয়েটাকে যেটুকুনি দেখেছি, ওই মেয়ে মুখ ফুটে নিজের জন্য অন্তত কিছু চাইবে না, কথাই তো বলে না, দিনরাত মুখ বুঝে শুধু নিজের কাজটুকু করে যায়। আমার কি মনে হয় জানো, নিশ্চয়ই ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে, নইলে ওর মা এইরকম একটা মেয়েকে বাইরে কাজ করতে পাঠালো কেন? ওইরকম একটা সরল সাদাসিধে মেয়ে, দুনিয়ার এত জটিলতা যে বোঝে না, ভয় হয় ওকে দেখে। ওকে সবাই ঠকাবে, দেখো, সবার জন্য মেয়েটা করে যাবে, কিন্তু নিজের কিচ্ছু পাবে না। এই দেখো না, পুজোর দিনে সবাই কত আনন্দ করছে, ও একটা বেলার ছুটি চেয়েছিল, আলিয়া তরুলতা ওকে সেটুকুনি পর্যন্ত দিল না। দেখো মা, তুমি যেটা বলছো সব ঠিক, কিন্তু কি বলো তো মা, উমা তো আলিয়ার অ্যাসিস্ট্যান্ট, আলিয়ার আন্ডারে কাজ করে। এটা সম্পূর্ণটা আলিয়াদের ফ্যামিলির ব্যাপার মা। এখন যদি আমরা উমাকে নিয়ে বাড়াবাড়ি করি, ওর প্রতি এক্সট্রা কেয়ার দিই, সেটা নিয়ে যদি আবার অশান্তি হয় মা বাড়িতে, আমি শুধু সেটার ভয় পাচ্ছি মা। এমনিতেই ছোটোখাটো বিষয় নিয়ে আলিয়া সব সময় উমার ভুল ধরে চলেছে মা। অভির সাথে আলিয়ার কদিন পর বিয়ে হবে মা, ও সেই সূত্রেই এ বাড়িতে রয়েছে। এখন পুজোর কটা দিন যদি মা আবার অশান্তি হয়, সেটা কি ভালো হবে মা? আমি বুঝতে পারছি তুমি বাড়ির সবার কথা ভেবেই হয়তো কথাটা বলছো, কিন্তু একটা কথা বলো তো, একটা বাচ্চা মেয়েকে একটা পুজোতে শাড়ি দেব, তাই নিয়ে এরা অশান্তি করবে? মা, সবাই তো আর তোমার মতো নয়। তুমি তো দেখেছো, আলিয়া, ওর বাবা মা কেউ কেউ মাকে পছন্দ করে না, সব সময় ওর ভুল ধরে চলেছে। তোমার মনে নেই মা, আলিয়া কেমন ঝগড়া করলো উমার সাথে?
মনে আছে তো? এক এক সময় আমারও অবাক লাগে, আলিয়াও তো একটা বাচ্চা মেয়ে, এরকম কেন করে বলো তো? আচ্ছা ঈশিতা, এই যে ধরো এইসব ঘটনাগুলো ঘটে, আলিয়া কি মনের মধ্যে সেগুলো পুষে রেখে দেয়? পুষে আবার রাখে না মা। আর শুধু আলিয়াতে দোষ দিয়ে তো লাভ নেই, অনি বাবা সব সময় আলিয়াকে প্যাম্পার করে চলেছে, আলিয়াকে একেবারে মাথায় করে রেখেছে। এবার আলিয়ার যদি উমাকে নিয়ে কোনো প্রবলেম হয় আর সেই অশান্তির রাত যদি আমাদের ফ্যামিলিতে আসে মা, আমি শুধু সেই ভয় পাচ্ছি মা। নাহলে মা আমিও তো পারতাম নিজের থেকে একটা শাড়ি উমাকে দিতে, কিন্তু বিশ্বাস করো মা, আমি অশান্তির ভয় পারিনি, আমার সাহসেই কোলায়নি। বেশ করেছো, তোমাকে কিচ্ছু করতে হবে না। কিন্তু যত যাই হোক, অনি কি তোমার বাবা আমার সঙ্গে তো অন্তত অশান্তি করবে না। আর যদি করেও আমি সামলে নেব। অশান্তির ভয় তো থাকা যায় না বলো তো? পুরনো জামা পরে থাকবে, তা কি হয়? আমিই দেবো ওকে। এইগুলো ভাল লাগবে না ওকে, দাঁড়া অন্য কিছু দেখি। ওকে একটু ব্রাইট কালার কি বলো, বাচ্চা তো। টাকা কোথায়? গয়নার বাক্সগুলো গেল কোথায়?